saw them that we see on the beach. আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন গাজা ইসরায়েল যুদ্ধ ইউক্রেন যুদ্ধে সুবিধাজনক অবস্থানে এনে দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। ব্রিটিশ ট্যাবলয়েড দি সান এক প্রতিবেদনে বলছে গাজায় AK-47 রাইফেল উৎপাদনের লাইসেন্স হামাসকে দিয়েছেন পুতিন। যুক্তরাষ্ট্রের বাড়তি নজর দিতে হচ্ছে মধ্যপ্রাচ্যে, কারণ গাজা ইসরায়েল যুদ্ধ প্রতিদিন ছড়িয়ে পড়ছে বিস্তৃত অঞ্চল জুড়ে। তাই পুতিন আগের চেয়ে নির্ভর হয়ে তার পরিকল্পনাকে সামনে এগিয়ে নিতে পারবেন। পশ্চিমা মিডিয়ায় অভিযোগ উঠেছে হামাসকে তহবিল জুগিয়েছেন পুতিন। ইউক্রেন যুদ্ধে ইরানের কাছ থেকে ড্রোন ছাড়াও অন্যান্য সহযোগিতা পেয়েছেন পুতিন। খুব শীঘ্রই ইরান রুশ নির্মিত সুখোই 35 জঙ্গি বিমান পেতে যাচ্ছে। তেলের দাম বেড়ে যাওয়ায় ইরানের সঙ্গে রাশিয়ার পেট্রোকেমিক্যাল অর্থনৈতিক সহযোগিতা আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। ইসরায়েল হামলার 24 ঘন্টার মধ্যে হামাসের বৈদেশিক প্রধান আলী বারাকা রুশ মিডিয়া RT আরবি চ্যানেলে বলেন, আমাদের মিত্র তারাই যারা আমাদের অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করেছে। ইসরায়েলে হামলার অন্তত এক বছর আগে রাশিয়ার ওয়াগনার গ্রুপ হামাস যোদ্ধাদের আফ্রিকায় প্রশিক্ষণ দিয়েছে বলে ইউক্রেন, রুশ ও বেলারুশ সূত্রগুলো দাবি করেছে। ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপের প্রশিক্ষণ শুধু হামাস যোদ্ধাদেরকেই দেওয়া হয়েছে। ইউক্রেন যুদ্ধের পরও রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি 6% হারে বাড়ছে। বরং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় সামিল হতে যেয়ে ইউরোপ কঠিন জ্বালানি ও অর্থনৈতিক সংকটে পড়েছে। অন্যদিকে বছরের পর বছর একতরফা মার্কিন নিষেধাজ্ঞা রাশিয়া ও ইরানকে সহযোগিতার কঠিন বন্ধনে আবদ্ধ করেছে। এর ফলে 2006 সাল থেকে হামাস নেতারা নিয়মিত মস্কো সফর করে আসছেন। ইরান রুশ নির্মিত অ্যাটাক হেলিকপ্টার ও Yak-130 কম্ব্যাট ট্রেইনার এয়ারক্রাফট কিনতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র মনে করছে ইরানের সঙ্গে রাশিয়ার এ ধরনের সম্পর্ক ইউক্রেন, মধ্যপ্রাচ্য এমনকি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ক্ষতি বয়ে আনবে। এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দাবি করেছেন বিশ্বকে নতুন আকার দেওয়ার জন্য তার দেশের একটি সুস্পষ্ট দৃষ্টি রয়েছে এবং বিভিন্ন দেশ তা শুনছে। আমেরিকার বিশ্ব নেতৃত্বকে চ্যালেঞ্জ করে বিশ্বের কিভাবে কাজ করা উচিত তার জন্য শি জিনপিং এর একটি পরিকল্পনা রয়েছে। বেল্ট অ্যান্ড রোড ফোরামে শি বলেন, বিশ্বের আমাদের সময়ের এবং ঐতিহাসিক তাৎপর্যের পরিবর্তনগুলি আগে কখনো দেখা যায়নি। চীন সব দেশের আধুনিকীকরণে নিরলস প্রচেষ্টা চালাবে এবং মানবজাতির জন্য ভবিষ্যৎ গড়ে তোলার জন্য কাজ করবে। এর মানে চীন কখনোই কোনো দেশের সঙ্গে যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়বে না। ব্রিটেনের ক্যাবিনেট অফিসের প্রাক্তন কর্মকর্তা এবং ইউক্রেনের দীর্ঘদিনের উপদেষ্টা কর্ম্যাক স্মিথ বিশ্বাস করেন শুধুমাত্র ইউক্রেনে পুতিনের পরাজয় এবং তার শাসনের বিলুপ্তি প্রতিষ্ঠিত বিশ্ব ব্যবস্থার ক্রমবর্ধমান হুমকি রোধ করবে। স্মিথের ভয় রাশিয়া তার মিত্র, তার মানে চীন, ইরান, উত্তর কোরিয়া এবং হামাস সহ পশ্চিমা পরাশক্তিগুলোর নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। তিনি স্বীকার করেন এই নিয়মগুলি নিখুঁত নয়, তবে তা এখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বের সবচেয়ে বড় শান্তি ও সমৃদ্ধির জন্য ভূমিকা রেখেছে। কিন্তু রাশিয়া আমাদের সেই দিকে নিয়ে যাচ্ছে যা রুশ নেতারা ইতিমধ্যেই পশ্চিম পরবর্তী যুগ বলে অভিহিত করছেন, যেখানে তারা চীনের পাশাপাশি বিশ্বে আধিপত্য বিস্তার করতে চান। ইউক্রেন যুদ্ধের পাশাপাশি যুক্তরাষ্ট্রকে এখন মনোযোগ দিতে হচ্ছে মধ্যপ্রাচ্যে গাজার ও ইসরায়েল যুদ্ধে এবং এর ফলে দক্ষিণ চীন সাগর বা তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অগ্রযাত্রা বেশ কিছুটা হোঁচট খাবে। এটা চীনের জন্য এক ধরনের স্বস্তি। তাহলে গাজা ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের কি লাভ? মার্কিন কূটনীতিকরা আরব বিশ্বে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্রমবর্ধমান ক্ষোভের বিষয়ে ব্যক্তিগতভাবে বাইডেন প্রশাসনকে সতর্ক করেছে বলে CNN বলছে। গাজায় ইসরায়েলের ধ্বংসাত্মক এবং মারাত্মক সামরিক অভিযানের জন্য এবং ইসরায়েলকে জোরালো সমর্থন যুক্তরাষ্ট্রকে অন্তত এক প্রজন্মের জন্য আরব জনগণকে হারাতে হবে। এ ধরনের বার্তা এসেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশে কর্মরত মার্কিন রাষ্ট্রদূতদের তরফ থেকে। ওমানের মার্কিন দূতাবাস বলেছে, আমরা গাজা যুদ্ধক্ষেত্রে খারাপভাবে হেরে যাচ্ছি। এই যুদ্ধে এখন পর্যন্ত নেতানিয়াহু নিমিত্ত মাত্র, কিন্তু আসল সিপাহসালার খোদ বাইডেন। আরব দেশগুলো গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করছে বস্তুগত এবং নৈতিক অপরাধ হিসেবে। কায়রোতে
আমেরিকান দূতাবাস থেকে বাইডেন প্রশাসনের কাছে বার্তাটি সিএনএন পেয়েছে এবং তাতে বলা হয়েছে প্রেসিডেন্ট বাইডেনের নিষ্ঠুরতা এবং ফিলিস্তিনিদের প্রতি অবজ্ঞা পূর্ববর্তী সমস্ত মার্কিন প্রেসিডেন্টদের ছাড়িয়ে গেছে। গাজায় ধ্বংসের চিত্র এবং এই অঞ্চলে ভয়াবহ মানবিক সংকটের মধ্যে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের জন্য বাইডেন অভ্যন্তরীণ এবং বিদেশে ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছেন। আগামী বছর তাকে লড়তে হবে প্রেসিডেন্ট নির্বাচনে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন অন্তত 2 দফায় মধ্যপ্রাচ্য সফরে যেয়ে ইসরায়েল হামলার জন্য হামাসের নিন্দাসূচক মন্তব্য আরব নেতাদের মুখ থেকে বের করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। ডেমোক্র্যাট পার্টির মেজরিটি থাকা সত্ত্বেও মার্কিন সিনেট শুধু ইসরায়েলকে গাজার সঙ্গে যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তার প্রস্তাব আটকে দিয়েছে। বরং যুক্তরাষ্ট্রের প্রাক্তন ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন বলেছেন, ইসরায়েল এবং ফিলিস্তিন উভয়েরই যদি একে অপরের সাথে শান্তি স্থাপন করতে হয় তবে তাদের নতুন নেতৃত্বের প্রয়োজন হবে। তার মানে ইসরায়েল ও ফিলিস্তিনের রেজিম চেঞ্জ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাহলে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরে যেতেই হচ্ছে। সিঙ্গাপুরের ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে ভিডিও লিঙ্কের মাধ্যমে ব্লুমবার্গের প্রধান সম্পাদক জন মিকলেথওয়েটকে হিলারি ক্লিন্টন বলেন, হামাস কোনো ধরনের শান্তি বা দ্বিরাষ্ট্রীয় সমাধানের অংশীদার নয়, বরং গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথে শান্তি অর্জন করা যেতে পারে। আর যেহেতু নেতানিয়াহু 2 রাষ্ট্রভিত্তিক ফিলিস্তিন ও ইসরায়েলের সংকট নিরসন চান না, তাই হিলারি পরিষ্কার করে বলে দিয়েছেন, আমি মনে করি না এর কোনো প্রমাণ আছে। There's just been a report that Israel has announced an invasion of Gaza. Well, you know, I negotiated the last ceasefire in with November. Morsi, who is no longer the president That's of Egypt. right. But to be fair, this was November of 2012. Rockets were raining down on Israel. We had an internal debate that I recount in the book about whether or not the United States should get so actively involved in trying to prevent what at that point was the calling up of reserves for a potential invasion of Gaza. I thought we should. I made that case to the president. I flew from Cambodia to Israel. I met with the Prime Minister Netanyahu, the Internal Security Cabinet, and made the case, and they were receptive to that case, that we wanted to head off an invasion. They were within 48 hours of invading. আমি মনে করি ইসরায়েলি জনগণকে তার নেতৃত্বের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তবে ইসরায়েলের সঙ্গে গাজা যুদ্ধ যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা কতটা ঠিক থাকবে তা ভবিষ্যতই বলে দেবে। এমনিতে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ গত জানুয়ারিতে $31.4 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে, যা এখন $33.6 ট্রিলিয়ন। আগামী দশকে আরও $20 ট্রিলিয়ন বাড়তে পারে। একসময় ছিল যুদ্ধ হলেই মার্কিন অস্ত্র কোম্পানিগুলো অস্ত্র বিক্রি করে মুনাফা লুটে ফুলে ফেপে উঠত এবং পছন্দের মতো মার্কিন সরকার গঠন করত। ইরাক, লিবিয়া, সিরিয়া, আফগানিস্তান যুদ্ধে মার্কিন ডলার এভাবেই তেজি হয়েছে। এসব দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের তেল চুরি করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু কোভিড মহামারীর পর যুদ্ধ ফর্মুলা আর কোনো কাজে আসছে না। আমেরিকা বা ইউরোপ ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার অস্ত্র প্রয়োগ করে নিজেরাই সংকটে পড়েছে। অন্যদিকে চীনা কূটনীতি মধ্যপ্রাচ্যকে যুক্তরাষ্ট্রের উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আনতে সহায়তা করছে। এভাবে চলতে থাকলে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ 2033 সালের মধ্যে $54 ট্রিলিয়ন হবে। সেই সঙ্গে ফেডারেল ঘাট মার্কিন ট্রেজারি বিভাগকে $1 ট্রিলিয়ন মূল্যের বন্ড বিক্রি করতে বাধ্য করছে। মার্কিন সরকারের ঋণ চীন, জাপান, জার্মানি এবং ভারতের সম্মিলিত জিডিপির চেয়ে বেশি বলে ব্যাংক অব আমেরিকার বিনিয়োগ কৌশলবিদ মাইকেল হার্টনেট সাবধান করে দিয়েছেন। তারপরও ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে গাজার সঙ্গে ইসরায়েলকে দিয়ে নতুন যুদ্ধে জড়িয়ে আছে আমেরিকা। And we had a set of principles that the Israelis wanted Hamas to agree to, and it was the first test for Morsi. So I did go to Cairo, negotiated with him personally because we had to go through literally word by word. And unlike other circumstances, he had a relationship with Hamas. Well, and General Sisi does not have that kind of relationship. No, he doesn't. He doesn't. But Morsi had never done anything like this before, and so it was new territory for him. He had to persuade Hamas leaders who he didn't know that well, but who obviously they thought, well, he's a Muslim Brotherhood president. They're closely connected.
And he was able to do that, and we set an arbitrary time for the ceasefire, and it held until this month. In this case, there are big differences. Obviously, the leadership of Egypt has changed. Right. The stockpiling of weapons and more effective missiles, and now even drones, has changed. So the threat, and the Iron Dome has come into being. The Iron Dome was effective the last time too, but it's proven to be even more so, exactly. Because the numbers of missiles have increased. And I think that Israel's assessment is that with these stockpiles of weapons that are now in Gaza, that it would be difficult to get a reliable ceasefire. Egypt did announce a ceasefire. Israel immediately said yes. Hamas said no. And so that's where the space is not being filled. Do you support the Israelis in invading Gaza? I think that's an easy question. No, it's not an easy question, because I would prefer not. That's why I flew from Cambodia to try to prevent an invasion last time. Have we done enough to prevent an invasion? Well, I don't know the answer to that because I'm not on the inside. I know that there's been a lot of phone calls and a lot of outreach and working with Arabs and others to try to influence Hamas and to try to get them to stand down. Hamas may feel like they're totally cornered. They've got Egypt under Sisi on one side. They've got Israel not willing to, and I don't blame them at all, for suffering missiles. And so Hamas may feel like they have nothing to lose.